আমাদের বিল্ডিংয়ে ৬ তলায় মিজান চৌধুরী আত্মহত্যা করেছেন। ছোট চিরকুটে লিখে গেছেন, টাইম টু কুইক। খবর পেয়ে আমি একবার উকি দিয়ে এলাম। পুলিশ এসে গেছে ইতিমধ্যে। বাসার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। বাসার আত্মীয় বলতে কেউ ছিল না মিজান চৌধুরীর। ভদ্রলোক, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। স্ত্রী মারা গেছেন বহু আগে। 3 ছেলে মেয়ে, 1 মেয়ে ইউকে আর 1 ছেলে ইউএসএ। সবচেয়ে ছোট মেয়েটা আছে গুলশানের স্বামীর সঙ্গে। মিজান চৌধুরী ফ্ল্যাটে একজন ড্রাইভার কাম কেয়ারটেকার থাকে। এছাড়া একজন ছুটা বুয়া আছে, প্রতিদিন এসে রান্নাবান্না করে দিয়ে যায়। আজ সকালে ড্রাইভার সালাম হাঁটতে বের হয়েছিল। ঘুরে এসে দেখে মিজান চৌধুরী তখনও ঘুম থেকে জাগেনি। এরকম হয় না, উনি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েন। বেডরুমের দরজা লক ছিল না। সালাম ঠুকে দেখে ঘুমিয়ে আছেন মিজান চৌধুরী। সে ডাকাডাকি করে ঘুম ভাঙাতে না পেরে দারোয়ানকে ডেকে আনে। সন্দেহ হতে তারা এরপর পুলিশকে ফোন করে ডেকে এনেছে। পুলিশ ইন্সপেক্টর রাকিব আমার পরিচিত, ইউনিভার্সিটির ছোট ভাই। আমাকে দেখে বলল, ক্লিয়ার কেস অফ সুইসাইড। বেডের পাশের টেবিলে সুইসাইড নোট পাওয়া গেছে। দেখেন মেহেদি ভাই, একটা ডায়েরির ছেঁড়া পাতায় লেখা সুইসাইড নোট, টাইম টু কুইক। তার ঔষধের প্যাকেট খুলে দেখা হলো। নিয়মিত ঘুমের ঔষধ খেতেন মিজান চৌধুরী। সম্ভবত কড়া ডোজের কয়েকটা একসঙ্গে খেয়ে চিরবিদায় নিয়েছেন। তারপরও পুলিশ তার রুটিন চেক আপ করার জন্য মিজান চৌধুরীর টেবিলে রাখা গ্লাস, দুধের কাপ নিয়ে গেল। সব কিছু ছবি তোলার পর লাশ নিয়ে চলে গেল পুলিশ। পোস্টমর্টেম হবে। খবর পেয়ে মিজান সাহেবের ছোট মেয়ে আর তার হাজব্যান্ড এসে হাজির হয়েছে। কান্নাকাটি চলছে। আমি সেখান থেকে সরে এলাম। বিকেলে আমি আর মিলি আত্মহত্যাটা নিয়ে আলাপ করছিলাম। এই সময় মোবাইল বাজলো। গুলজার আঙ্কেলের ফোন। গুলজার আঙ্কেল মিজান চৌধুরীর ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে স্ত্রী সহ থাকেন। ভদ্রলোক পিবিআইয়ের ডাকসাইড কর্মকর্তা ছিলেন, রিটায়ার্ড। গত সপ্তাহে তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। দিন 15 থাকার কথা। মেহেদি, মিজান ভাই সুইসাইড করেছে শুনলাম, সত্যি? জি আঙ্কেল। কিভাবে শিওর হলো পুলিশ? আমি সুইসাইড নোটের কথা বললাম। পুলিশের হ্যান্ডরাইট এক্সপার্টরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে হাতের লেখাটা মিজান সাহেবেরই। ও আচ্ছা, কে তদন্ত করছে? ইন্সপেক্টর রাকিব। ও, আমাকে সুইসাইড নোটটার একটা ছবি পাঠাতে পারবেন? আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। আমি রাকিবকে ফোন দিয়ে বললাম সুইসাইড নোটের ছবিটা পাঠাতে। গুলজার সাহেব দেখতে চেয়েছেন। রাকিব বলল, ভাই, গুলজার স্যার চাইলে তো আমার না দেওয়া ছাড়া উপায় নাই, কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স। অন্য কারো হাতে না পড়ে একটু খেয়াল রাখেন। আমি ছবিটা রিসিভ করে আবার গুলজার আঙ্কেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। মিলি সব লক্ষ্য করছিল। বলল, ভদ্রলোক পুলিশে চাকরি করে, সন্দেহ করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। পরিষ্কার পানিতেও উনি গন্ধ পান। আমি হাসলাম। গুলজার আঙ্কেল কিন্তু দারুণ নামকরা অফিসার ছিলেন। ওনার বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক। ধুর, রাখো তোমার বিশ্লেষণ ক্ষমতা। লোকটা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার আগে গুছিয়ে লিখে গেছে। তার হতাশ হয়ে আত্মহত্যা করার যথেষ্ট কারণও ছিল। স্ত্রী মারা যাওয়ার পর নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। ছেলে মেয়েরা খোঁজ রাখে না। শরীরে নানা অসুখ, কি করবে আর? আমি কিছু বললাম না। মিলের প্রতিটা কথাই ঠিক। মিজান সাহেবের সাথে গুলজার আঙ্কেলের বন্ধুর মতো সম্পর্ক ছিল। হয়তো সেজন্যই উনি একটু ভালো করে খোঁজ খবর করছেন আর কি। তবে গুলজার আঙ্কেলের বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক। ওনার সাথে দেখা হলে আমি ভয়ে ভয়ে থাকি। কোনো কিছু ওনার কাছে চেপে রাখা কঠিন। প্রথম যেদিন দেখা হলো সেদিন উনি আমার কলিজা কাঁপিয়ে দিয়েছিলেন। আমাদের বিল্ডিংয়ের ছাদে একটা অনুষ্ঠান চলছিল। সন্ধ্যার দিকে দাওয়াত পেয়ে গিয়েছি। 5 তলায় মিলন ভাই আমাকে ডাক দিয়ে একটা বয়স্ক লোকের সাথে পরিচয় করিয়ে দিল। মেহেদি, উনি আমাদের 6 তলায় ফ্ল্যাটে নতুন এসেছেন। গুলজার হোসেন, পিবিআইতে ছিলেন, রিটায়ার্ড করেছেন। আমি সালাম দিয়ে একটা চেয়ার টেনে বসলাম। মিলন ভাই সরে অন্যদিকে চলে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে আচমকা গুলজার সাহেব বললেন, আপনার স্ত্রীর কি বাচ্চা হবে? এটা আপনাদের মনে হয় প্রথম সন্তান, তাই না? আমি হতভম্ব। ভদ্রলোক বলে কি আমার স্ত্রী প্রেগনেন্ট, সেটা আজই আমরা কনফার্ম হয়েছি। আমার বাবা মা আর শ্বশুর শাশুড়ি ছাড়া কেউ জানে না এখন পর্যন্ত। আমি কয়েক মিনিট কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, হ্যাঁ ঠিকই বলেছেন। কিভাবে বললেন? ভদ্রলোকের চোখ চকচক করে উঠল। বললেন, ঠিক বলেছি তাইলে। আর একটা কথা জিজ্ঞেস করে, আপনার স্ত্রী বোধহয় ইলিশ মাছ খেতে একদম পছন্দ করেন না, তাই না? আমি একেবারে বাক্যহারা। লোকটা একেবারে খাপে খাপ বলেছে। মিলি ইলিশ মাছ খেতে পছন্দ করে না একদম। বাসায় তাই রান্নাও হয় না। অথচ আমার ইলিশ মাছ খুব ভালো লাগে। মিলি বাসায় না থাকলেই কিনে আনি আর ভেজে খাই। আমিও বিকেলে কিনে এনেছি একটা, রাতেই ভাজবো।
কিন্তু এই ভদ্রলোক জানলো কিভাবে এত কিছু? আমি চেপে ধরলাম। কেমন করে বললেন? থট রিডিং জানেন নাকি? আপনি তো ম্যাজিশিয়ান দেখি। প্রশংসায় ভদ্রলোক খুশি হলেন, বললেন, এগুলো হচ্ছে অবজারভেশন আর তার বিশ্লেষণ, সঙ্গে কিছু যুক্তিগ্রাহ্য অনুমান। সব সময় পুরো ঠিক হবে এমন না, তবে কাছাকাছি হবে। যেমন ধরুন আপনার স্ত্রী ব্যাপারটা। আপনি এখানে বসার পর থেকে মেসেঞ্জারে একটু পরপর মেসেজ রিসিভ করছেন, জবাব দিচ্ছেন চোখে মুখে খুশি নিয়ে। প্রতিটা মেসেজ পাওয়ার পর আপনার চেহারা পরিবর্তন বিশ্লেষণ করলে বোঝাই যায় আপনার প্রিয়তম কারো মেসেজ। আপনার জন্য সেটা স্ত্রী হওয়া স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের তো নতুন বিয়ে না, তাহলে কী নিয়ে স্ত্রীর সঙ্গে এই খুশি মেশানো মেসেজের আদান প্রদান? নিশ্চয়ই স্ত্রী আপনার বাসায় নেই, সম্ভবত তার বাবার বাসায়। যেতেই পারে, কিন্তু এত খুশিতে মেসেজ আদান প্রদান কেন? আপনার সাদা শার্টের পকেট থেকে একটু আগে মেটার্নিটি ডাক্তার ফরিদা ইয়াসমিনের কার্ড বের করে সেটার ছবি পাঠালেন মেসেঞ্জারে। তাতেই প্রশ্ন উত্তর পাওয়া গেল। ইলিশ মাছের ব্যাপারটাও সোজা। আপনার পায়ে চামড়ার স্যান্ডেলে কাদা লাগানো, কোথা থেকে লাগলো? গত কয়েকদিন এদিকে কোথাও বৃষ্টি হয়নি। চিন্তা করে দেখেন, আশেপাশের এলাকার মধ্যে একমাত্র টাউন হল বাজারে ইলিশ মাছের দোকানের সামনে কাদা কাদা থাকে এই সময়। ইলিশ মাছে বরফ দেওয়া হয়, সেটা গলে মাটিতে পড়ে কাদা হয়। আপনার স্যান্ডেলে কাদা লাগা দেখলে বোঝা যায় আপনি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, অর্থাৎ মাছ কিনে তাদের দিয়ে কাটিয়ে এনেছেন। এই বিকেলে বউ নাই, আপনি ইলিশ কিনে কাটিয়ে এনেছেন। এর অর্থ একটাই, আপনার স্ত্রী ইলিশ পছন্দ করে না। করলে প্রিয় স্ত্রীকে এই সময় একা রেখে আপনি ইলিশ বাসায় আনতেন না। সহজ ব্যাপার। বিশ্লেষণ শুনে মনে হলো তাই তো, খুব বেশি কঠিন আর কি। চিন্তা করলে আমিও বুঝতে পারতাম। মুখে বললাম, এগুলো তো বেশিরভাগই আন্দাজ, নাও মিলতে পারতো। গুলজার সাহেব এই কথায় গম্ভীর হয়ে গেলেন, বললেন, সেটা ঠিক, আর ব্যাখ্যা করলে সব কিছু সহজে মনে হয়। তারপর হঠাৎ আমার কাজ ঘেঁষে বললেন, আপনি যে আপনার ওয়েডিং রিং হারিয়ে ফেলেছেন সেটা আপনার স্ত্রী জানে? আমি এবার চমকে গেলাম। আজ বিকেলে বাজারে যাওয়ার পর দেখি হাতে রিং নেই। ভেবেছি বাসায় খুলে রেখেছি, বাসায় এসেও পাইনি। কিন্তু এই ভদ্রলোক সেটা জানলেন কিভাবে? আমি অবাক হয়ে বললাম, এটা কিভাবে বললেন? গুলজার হোসেন হাসলেন। মেহেদি সাহেব, 3 জায়গায় খুঁজবেন আংটিটা। রান্নাঘরে বেসিনের উপর যে তাক আছে সেখানে, টিভি রুমের সোফার ফাঁকে, আর যে ড্রয়ারে মানিব্যাগ রাখেন সেখানে। ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারেন রিংটা। সেদিন বাসায় গিয়ে রান্নাঘরে বেসিনের ঠিক উপরের তাকে আমি আংটিটা পেলাম। মিলি বাসায় নেই। থালাবাটি ধোয়ার সময় খুলে উপরে তাকে রেখেছিলাম, পরে ভুলে গেছি। এরপর থেকে আমার সাথে খাতির হয়ে গেল ভদ্রলোকের। আমি গুলজারকে আঙ্কেল বলে ডাকতে লাগলাম। ওনার সবই ভালো, শুধু মাঝে মাঝে যখন তীব্রভাবে তাকান তখন ভারী অস্বস্তি লাগে। মনে হয় লোকটা আমার ভেতরটা পড়ে ফেলছে পানির মতো। ভাগ্য ভালো, আমার লুকানোর মতো তেমন কিছু নেই। আজ আমি সুইসাইড নোটের ছবি পাঠানোর আধা ঘন্টা পর গুলজার আঙ্কেল আমাকে ফোন দিলেন। মেহেদি, আমার মনে হচ্ছে এটা আত্মহত্যা না, মিজান ভাই খুন হয়েছে। কি বলেন? কিভাবে বুঝলেন? কে খুন করেছে? কেন? কে খুন করেছে জানি না, তবে বের করে ফেলবো। আমি আজ রাতের বাসে আসছি। আপনি রাকিবকে জানিয়ে রাখবেন, পারলে সে যেন কাল সকালে একবার আসে। আমি ফোন রেখে হতভম্ব হয়ে বসে রইলাম। আশ্চর্য লোক আমাদের গুলজার আঙ্কেল। যেখানে পুলিশ কনফার্ম করেছে সুইসাইড নোটটা মিজান সাহেবের লেখা, সেখানে উনি এই নোটের ছবি দেখেই বলে ফেললেন এটা খুন। বাড়ি আশ্চর্য তো। গুলজার আঙ্কেলের ফ্ল্যাটে বসে আছি। ইন্সপেক্টর রাকিব গুলজার আঙ্কেলকে সব এভিডেন্স ছবি দেখাচ্ছে। আঙ্কেল নানা প্রশ্ন করছে, আমি তাদের কথা শুনছি আর বসে বসে উসকুস করছি। কোন যুক্তিতে গুলজার আঙ্কেল বলছেন এটা আত্মহত্যা না, খুন হয়েছে মিজান সাহেব, সেটা জানার তীব্র কৌতূহল চেপে আছি। গুলজার আঙ্কেল জিজ্ঞেস করলেন, ঘুমের ওষুধ ছিল কিসে, পানির গ্লাসে না দুধের কাপে? রাকিব বলল, দুধের কাপে। মিজান সাহেব যে ওষুধ রোজ খেতেন সেটাই অনেকগুলো দুধে গুলিয়ে নিয়েছিলেন। দুধে কেন গোলাতে হবে? পানি দিয়ে তো সবগুলো একসঙ্গে খেতে পারতো, তাই না? রাকিব একটু থতমত খেয়ে বলল, সেটাই স্বাভাবিক ছিল, কিন্তু উনি হয়তো এতগুলো ট্যাবলেট একসাথে খাওয়ার কষ্ট করতে চাননি, তাই গুলে নিয়েছেন। খালি ওষুধের পাতাটা কিন্তু মিজান সাহেবের টেবিলের উপরেই পাওয়া গেছে। কেউ ওষুধ দুধে গুলে খেলে নিশ্চয়ই পাতাটা সরিয়ে ফেলতো। আমি এবার বাধা দিলাম, আঙ্কেল, আপনি কিভাবে শিওর হচ্ছেন এটা খুন? গুলজার আঙ্কেল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর রাকিবের দিকে তাকালেন। রাকিব, সুইসাইড নোটটা ঠিকমতো দেখেছিলে? রাকিব মাথা চুলকে বলল, জি স্যার, ঠিকমতো দেখেছিলাম। একটা ডায়েরির পাতা ছিঁড়ে লেখা, পুরো পাতায় এই একটা কথা লেখা, হাতের লেখা। স্পেশালিস্টরা জানিয়েছে ওটা মিজান সাহেবের লেখা। যে ডায়েরি থেকে ছেঁড়া হয়েছে পাতাটা, ওই ডায়েরিটা পেয়েছো? না, সেটা অবশ্য খুঁজে দেখা হয়নি। আসলে
এটা অনেক সহজ ঘটনা বলে মনে হয়েছে। আর ছেলে মেয়েরা কোনো অভিযোগ করেনি, তাই সাধারণ আত্মহত্যা ধরে কেস এগিয়েছে। ভুল করেছ, ছেঁড়া পৃষ্ঠাটার তারিখ দেখো, 1 বছর আগের 17 জুলাই তারিখের পাতা। মিজান ভাই ডায়েরি লিখতেন টুকটাক। এ বছরের প্রথম দিকেও সম্ভবত মেহেদির কাছে একটা ডায়েরি চেয়ে নিয়েছিলেন, ঠিক না? আমি চমকে গেলাম। তাই তো, এবছর শুরুতে একদিন মিজান সাহেব আমার কাছে আমার ব্যাংকের একটা ডায়েরি চেয়েছিলেন, আমি দিয়েছিলাম সেটা। এটা সেই ডায়েরির পাতা। গুলজার আঙ্কেল বললেন, চলো ডায়েরিটা খুঁজে দেখা যাক। আমি মিজান সাহেবের ফ্ল্যাটে গেলাম। মিজান সাহেবের ছোট মেয়ে জামাই দরজা খুলে দিল। ছোট মেয়ে তার জামাই নিয়ে এই ফ্ল্যাটেই আছে গতকাল থেকে। পোস্টমর্টেম শেষে মিজান সাহেবের লাশ মরচুয়ারিতে রাখা হয়েছে। বিদেশ থেকে তার অন্য 2 ছেলে মেয়ে এলে দাফন হবে। রাকিব বলল, আমরা একটু মিজান সাহেবের রুমটা দেখব। মেয়ে জামাই আমাদের দেখে একটু ভ্যাবাচেকা খেয়ে গেছে। জিজ্ঞেস করলো, কেন? এমনি, রুটিন চেক আর কি। আমরা মিজান সাহেবের বেডরুমে চলে গেলাম। ছিমছাম গোছানো রুম। রুমে ছোট্ট একটা বইয়ের শেলফ আছে আর ছোট একটা রাইটিং টেবিল। টেবিলের উপর খাতা আর কয়েকটা ডায়েরি। গত বছরের ডায়েরিটা পাওয়া গেল সেখানে। ডায়েরিতে অগোছালোভাবে লেখা, বেশিরভাগই ফাঁকা পাতা, মাঝে মাঝে কিছু পাতায় লেখা, কোথাও পুরো পাতা, কোথাও 2-1 লাইন। 17 জুলাই এর পৃষ্ঠাটা ছেঁড়া। এরপরে আবার অন্য পাতায় লেখা আছে, মানে খুবই পরিষ্কার। মিজান সাহেব যদি সুইসাইড করতেন এই পাতা ছেঁড়ার প্রয়োজন পড়তো না তার। নতুন একটা পাতায় লিখে যেতে পারতেন। ডায়েরি পেয়ে রাকিব চিন্তিত হয়ে গেল। সে গুলজার আঙ্কেলের দিকে তাকালো। গুলজার আঙ্কেল বললেন, রাকিব, মিজান ভাই তার ফ্ল্যাটে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন মনে হয়। তুমি কি গতকাল সকাল আর তার আগের রাতের ফুটেজ জোগাড় করেছো? কারা কারা এই সময় বাসায় যাওয়া আসা করেছে? না স্যার, গত 1 মাস ধরে ফ্ল্যাটের ক্যামেরা নষ্ট, কোনো ভিডিও নাই। আমাদের বাসার দারোয়ান কি বলেছে? সকালে বা আগের রাতে অচেনা কেউ এসেছিল বিল্ডিংয়ে? না স্যার, ফজরের নামাজের পর থেকে 9টা পর্যন্ত এই বিল্ডিংয়ে 7 জন যাতায়াত করেছে, সবাই বিল্ডিংয়ের লোক। ড্রাইভার সালাম একবার বের হয়েছে 7টার সময়, ঢুকেছে 8:30টার দিকে। কাজের বুয়া এসেছে 9টার দিকে। পরশু রাতে অচেনা কেউ আসেনি সন্ধ্যার পর থেকে। এই বাসায় কাজের বুয়া সন্ধ্যা 7টার দিকে এসে রাত 8টার দিকে বের হয়ে গেছে। সন্ধ্যার পর ড্রাইভার সালাম বের হয়নি। এটা অবশ্য আমরা আগেই জানি। আজ সকালে রাকিব আসার আগে আমি আর গুলজার আঙ্কেল আমাদের বিল্ডিংয়ের 2 জন দারোয়ানের সাথে কথা বলেছি। পরশু রাতে আর গতকাল সকালে একজন দারোয়ানের ডিউটি ছিল, দোলন। সে বলেছে আমাদের। অন্য দারোয়ান পিন্টুর সাথেও কথা বলেছি, সেও এরকমই বলেছে। কাজ না থাকলে সালাম মাঝে মাঝে দারোয়ানের সাথে আড্ডা দেয়। আমি দেখেছি 2 দারোয়ানের সাথেই সালামের বেশ খাতির। এরা সুযোগ পেলে ছাদে আড্ডা দেয়, তাস খেলে কিনা কে জানে। গুলজার আঙ্কেল গম্ভীরভাবে রুমটা চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালেন। তারপর রাকিবের কাছ থেকে গতকালের রুমের ভিডিও দেখলেন। পুলিশ লাশ সরানোর আগে 5 মিনিটের একটা ভিডিও করেছিল রুমে। ভিডিও দেখে আঙ্কেলের কপাল কুঁচকে গেল। আমি চারদিকে তাকিয়ে কিছু বুঝতে পারলাম না। গতকালের ভিডিওতে যা দেখা যাচ্ছে এখনও ঘরের চেহারা সেরকম। ফার্নিচার বলতে খাট, বুকশেলফ, রাইটিং টেবিল, বেড টেবিল, একটা চেয়ার আর ওয়াল ক্যাবিনেটগুলো। রাকিবকে ডেকে গুলজার আঙ্কেল বললেন, আমি এই বাসার সবার সঙ্গে একটু কথা বলতে চাই। ডাক পেয়ে বাসার লোকজন ড্রয়িং রুমে এসে বসলো। ড্রাইভার সালাম, মিজান সাহেবের মেয়ে, মেয়ের জামাই, ছোটা কাজের বুয়াও আছে দেখলাম। গুলজার আঙ্কেল কথা আরম্ভ করলেন, আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমার ধারণা মিজান ভাই আত্মহত্যা করেননি, খুন করা হয়েছে। মিজান সাহেবের মেয়ে গঙ্গিয়ে উঠল, কি বলেন? কে খুন করেছে? কে খুন করেছে জানি না, তবে জেনে যাব শীঘ্রই। আপনাদের সাহায্য দরকার। আমি কিছু প্রশ্ন করব, সবাই চেষ্টা করবেন সত্যি বলতে। মিথ্যা বললে একসময় আমরা ঠিকই বুঝে যাব, তখন বিপদে পড়বেন। গুলজার আঙ্কেল মিজান সাহেবের মেয়েকে দিয়ে আরম্ভ করলেন, আপনার নাম তো ইরা, তাই না? গতকাল কখন আপনি জানতে পারলেন এই খবর? কে জানিয়েছে? ইরার চোখ মুছে বলল, জি, সালাম ফোন দিয়েছিল সকাল 9:45টার দিকে। আপনার বাবার সম্পত্তি কি ভাগ করে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই ফ্ল্যাট আর ব্যাংকে কিছু টাকা শুধু বাবার নামে আছে, আর বাকি সব ভাগ করে দেওয়া হয়েছে। ব্যাংকে কত টাকা জানেন? না, জানি না। এখন এই সম্পত্তি কি উনি কাউকে দান করেছেন নাকি আপনাদের মধ্যে ভাগ হবে? ভাগ হবে। গুলজার আঙ্কেল হঠাৎ ইরার দিকে ঝুঁকে এসে তাকে ফিসফিস করে কিছু বললেন। আমি দেখলাম ইরার মুখ সাদা হয়ে গেল। সে তার শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকলো। তারপর উনি ইরার স্বামীর দিকে তাকালেন। আপনি তো ব্যবসা করেন? জি। আমার নাম রায়হান। আমার একটা কনস্ট্রাকশনের ব্যবসা আছে, বড় কিছু ডেভেলপমেন্টের কাজও করি। আচ্ছা রায়হান সাহেব, আপনি এই বাসায় এসে কখনো থাকেন না, তাই না? কেন? রায়হান সাহেব হকচকিয়ে গেল। থতমত খেয়ে বলল, এই বাসা তো আমার বাসা থেকে বেশি দূরে না,
তাই থাকা হয়নি কখনো। আপনি কিভাবে বুঝলেন? আপনাকে গতকালে পুলিশের ভিডিওতে যে ড্রেস পরা দেখেছি, এখনও সে ড্রেস পরে আছেন, এই ফর্মাল শার্ট গায়ে। সম্ভবত গতকাল আপনি অফিস থেকে এই বাসায় এসেছেন, তার মানে এই বাসায় আপনার এক্সট্রা ড্রেস রাখা নেই। আপনি এই বাসায় মাঝে মাঝে রাত কাটালে এক্সট্রা ড্রেস থাকার কথা ছিল। রায়হান কিছু বলল না, তবে সে যে বেশ চমকে গেছে বোঝা যায়। এরপর সালামের পালা। সালাম জানালো, ঘটনার দিন সকালে সে অন্য দিনের মতো হাঁটতে বের হয়ে গিয়েছিল। আগে মিজান সাহেবকে নিয়ে হাঁটতে যেত। মাসখানেক ধরে মিজান সাহেব যাচ্ছেন না, সে একাই যায়। ফিরে এসেছে 8:30টার দিকে, এসে দেখে এই অবস্থা। তার কাছে থাকা চাবি দিয়ে ফ্ল্যাটের মেন দরজা বাইরে থেকে খুলে ঢুকেছে সে। কাল রাত 10টার দিকে তার স্যারের সাথে শেষ কথা বলেছে। মিজান সাহেব তখন ঘুমাতে যাচ্ছিলেন। এসে চালান বলে দরজা ভিড়িয়েই ঘুমাতেন মিজান সাহেব। রাতে সে অস্বাভাবিক কোনো শব্দ শোনেনি। গুলজার আঙ্কেল বললেন, সালাম, তোমার বাম প্যান্টের পকেটে যে জায়গাটা উঁচু হয়ে আছে ওখানে কি একটা লাইটার রাখা? বের করো তো দেখি। সালাম ভয়ঙ্কর চমকে গেল। সে কাপা হাতে লাইটারটা বের করলো, একটা সোনালি রঙের লাইটার। গুলজার আঙ্কেল লাইটারটা নিয়ে ইরাকে দেখালেন। দেখেন তো এটা চেনেন কি না? এরা মাথা নাড়ল। চিনতে পারছেন না? রায়হান এবার ঝুঁকে এসে বলল, এটা তো আমার শ্বশুর সাহেবের লাইটার। ঠিক, মিজান ভাইয়ের লাইটার। উপরের অংশটা সোনার। সালাম, কাল এটা কোথা থেকে নিয়েছো? সালাম হাউমাউ করে কেঁদে উঠল। স্যার, বিশ্বাস করেন, এটা আমি কাল টেবিলের ওপর পাইছি। স্যার, মারা যাওয়ার পর আমি লোভ সামলাতে না পাই এটা পকেটে পড়ছি। আমি আর কিছু জানি না, খুন আমি করি নাই। রাকিব ধমক দিয়ে তাকে থামিয়ে দিল। লাইটারটা ইরার হাতে ফেরত দিলেন গুলজার আঙ্কেল। কাজের বুয়া জড়সড় হয়ে বসেছিল। গুলজার আঙ্কেল বললেন, তোমার নাম কি? স্যার, আমার নাম বেলি। বেলি, তুমি কখন কাজ করতে আসো এই বাসায়? স্যার, প্রতিদিন সকাল 9টায় এসে 11টায় চলে যাই, আবার সন্ধ্যায় আসি, রাত 8টা পর্যন্ত থাকি। পরশু রাতে কটা পর্যন্ত ছিলে? রাত 8টার দিকে গেছি গা। কাল রাতে এসেছিলে? আইছিলাম। আপাই একা আছে তাই কাজ কাম কইরা দিছি। তোমার নাকফুলটা বিক্রি করেছো কেন বেলি? কাজের বুয়া বেলি চমকে গেল। তার নাকের ছিদ্রে একটা নতুন সাদা সুতা বাঁধা। বেলি কেঁদে ফেলল। স্যার, আমার শখের নাকফুল আমার মায়ে আমারে দিছিল, কিন্তু কি করব, জামাই ব্যবসা করবে তাই হ্যাঁ নিয়ে বেঁচে দিছে। গুলজার আঙ্কেলের প্রশ্ন শেষ হওয়ার পর আমরা ওই ফ্ল্যাট থেকে বের হলাম। বের হওয়ার সময় দেখলাম আঙ্কেল ভ্রু কুঁচকে দরজার বাইরের পাপোশের দিকে তাকাচ্ছেন। আমার মনে হলো ঢোকার সময় ওখানে একটা সবুজ রঙের স্যান্ডেল দেখেছিলাম, এখন নেই, কিন্তু এটা নিয়ে ভ্রু কুঁচকানোর কী হলো বুঝলাম না। আমরা গুলজার আঙ্কেলের ফ্ল্যাটে এসে বসলাম। রাকিব জিজ্ঞেস করলো, স্যার, এখন তো মনে হচ্ছে খুনে হয়েছে মিজান সাহেব। সন্দেহ নাই, ওদের কেউই জড়িত। রাকিব, আমার কিছু তথ্য লাগবে, তুমি একটু জোগাড় করে দেবে। আচ্ছা, মিজান ভাইয়ের অন্য ছেলে মেয়ে কবে আসবে? আগামীকাল আসার কথা স্যার। কি কি করতে হবে বলেন স্যার? আপনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যাবে। তুমি তথ্যগুলো জোগাড় করে দাও। আশা করছি মিজান ভাইয়ের খুনিকে আগামীকালই ধরতে পারবো। ওনার বাকি ছেলেমেয়েরাও এসে যাবে এর মধ্যে। সেই রাতে আমি মিলির সাথে আলোচনা করছিলাম। মিলি বলল, আমি শিওর খুনটা করেছে সালাম হারামজাদা। সোনার লাইটারটা সরিয়েছে, আরও কিছু সরাইতে চাচ্ছিল, সরিয়ে ফেলছে কিনা সেটাও কে জানে। আমি বললাম, জিনিসটা এত সহজ মনে হচ্ছে না। দুধে ঘুমের ওষুধ মেশানোর চান্স মাত্র দুজনের ছিল, সালাম আর বেলির। এই দুজনের কারো হওয়ার কথা, কিন্তু এরা কেন এটা করবে সেটা মাথায় ঢুকছে না। ঘটনা মনে হচ্ছে আরও জটিল। তবে আমরা দুজনই একমত, ধরা পড়বে খুনি, কারণ গুলজার আঙ্কেল আসলেই মারাত্মক। মানুষের ভেতরটা দেখার আশ্চর্য ক্ষমতা লোকটার। খুনি পার পাবে না। মিজান সাহেব মারা যাওয়ার 3য় দিন বিকাল। দুপুরেই মিজান সাহেবকে দাফন করা হয়েছে। ইন্সপেক্টর রাকিবের ইচ্ছে ছিল সম্ভব হলে আগেই খুনিকে ধরতে, কিন্তু গুলজার আঙ্কেল বলেছেন দাফন করা শেষ হলে আমরা এই কেসটা নিয়ে আগাবো। এখন আমরা বসে আছি মিজান সাহেবের ফ্ল্যাটে। বিদেশ থেকে ওনার 2 ছেলে মেয়ে চলে এসেছে। বড় মেয়ে নিতু এসেছে তার জামাই রাহাতকে নিয়ে, ছোট ছেলে নীরব একাই এসেছে। দুজনেই ঢাকায় এসে হোটেলে উঠেছে। রুমে আরও বসে আছে ড্রাইভার সালাম, কাজের বুয়া বেলি, ছোট মেয়ে ইরা আর তার স্বামী রায়হান। রাকিব আজ থানা থেকে 3 জন পুলিশ নিয়ে এসেছে, তারা আছে। ফ্ল্যাটের মালিক সমিতির সম্পাদক জহুর ভাই আছেন, আর ডিউটি না থাকায় আমাদের বিল্ডিংয়ের এক দারোয়ান পিন্টু এসেছে দেখলাম। মিজান সাহেবের ড্রয়িং রুমটা বেশ বড়, তবু এত লোক বসার জন্য সবারই চাপাচাপি হয়ে গেছে। রাকিব শুরু করলো, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমরা সন্দেহ করছি মিজান সাহেব আত্মহত্যা করেননি, ঘটনাটা সাজানো হয়েছে। আমরা আসলে কিছুটা প্রমাণও পেয়েছি এর। মিজান সাহেব আমাদের গুলজার স্যারের বন্ধু স্থানীয় মানুষ ছিলেন। স্যার কেসটা নিয়ে অনেক সাহায্য করছেন আমাদের।
হয়তো এখন আমরা খুনিকে আইডেন্টিফাই করতে পারবো আপনাদের সামনে। স্যার, আপনি শুরু করেন। গুলজার আঙ্কেল সবার দিকে একবার তীব্র অনুসন্ধিষ্ণু চোখে তাকালেন। আমার দিকে যখন তাকালেন তার দৃষ্টি দেখে আমার একটা হার্টবিট মিস হয়ে গেল। মনে হলো ভাগ্যিস এই খুন আমি করিনি, করলে এক্ষুনি ধরা খেয়ে যেতাম। কি অন্তর্ভেদের চোখ রে বাবা। গুলজার আঙ্কেল শুরু করলেন, এই কেসটা আমি একটু ব্যাখ্যা করব, কারণ আমি যা জানতে পেরেছি সেটা আপনাদের সবাইকে জানাতে চাই। জীবনের কিছু দিক আমাদের সবারই জানা উচিত। আমি কিছু পয়েন্ট ধরে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। প্রথম যখন পুরনো ডায়েরির ছেঁড়া পাতা সুইসাইড নোট হিসেবে দেখলাম তখনই খটকা লাগলো। আমি জানতাম মিজান ভাই ডায়েরি লেখেন, তাহলে পুরনো ডায়েরির পাতা ছিঁড়বেন কেন? নতুন ডায়েরির পাতা ছিঁড়ে সেটা লিখতে পারতেন। অর্থাৎ কেউ মিজান ভাইয়ের পুরনো লেখাটা ছিঁড়ে এখানে রেখেছে। মিজান ভাই হয়তো কোনো কারণে একদিন ওই রকম একটা কথা লিখেছিলেন, কিন্তু সেটা ছিল কে? আর একটা ব্যাপারও বড় হয়ে যায়, মিজান ভাই ঘুমের ওষুধগুলো মুখেই খেতে পারতেন, দুধে গুলে খেতে হবে কেন? এই দুইটা খটকা নিশ্চিত করে অন্য কেউ আছে এখানে, বরং নিশ্চয়ই তার সাথে খুনের সম্পর্ক আছে। এবার খুনির প্যাটার্নটা একটু ভাবি। খুনি মিজান ভাইয়ের ডায়েরি পড়তো বা পড়েছে এবং সেখান থেকে জুৎসই একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছে। ঘুমের ওষুধ দুধে মেশানো ছিল। এটা যে করেছে সে নিশ্চয়ই এই বাসাতে থাকে বা তার অবাধ যাতায়াত আছে। এই কথায় রুমের মধ্যে একটা কান্নাকাটি উঠল। কাজের বুয়া বেলি হু হু করে কাঁদছে। স্যার, বিশ্বাস করেন আমি ঘুমের ওষুধ মেশাইনি। আমার জামাই আমাকে মায়ের টাকার জন্য ঠিকই, কিন্তু আমি এত খারাপ হইনি কে? ড্রাইভার সালামও দেখলেন ঘাবড়ে গেছে। সে বারবার পুলিশের দিকে তাকিয়ে ঢোক গিলছে। রাকিব এবার বেলিকে ধমক দিল, এই থাম, চুপ, একদম চুপ। গুলজার আঙ্কেল বললেন, বেলি, তোমার কাঁদার কারণ নেই, তুমি ওই ওষুধ মেশাওনি সেটা জানি। বেলি কান্না থামলো। এবার সালাম হাউমাউ করে উঠল, স্যার আমি এই কাম করি নাই। কেন করব? আমার স্যার আমাকে অনেক সাহায্য করেছে, আমি কেন নিমখারামি করব? তুমি করনি, কিন্তু তুমি জানো কে করেছে। গুলজার আঙ্কেলের এই কথায় রুমের লোকজন হঠাৎ চুপচাপ হয়ে গেল। সবাই সালামের দিকে তাকিয়ে আছে। সালাম চোখ মুছে বিস্মিত হয়ে বলল, না স্যার, জানি না তো, কিভাবে জানবো? গুলজার আঙ্কেল আমার দিকে তাকিয়ে বললেন, মেহেদি, একটু দরজার বাইরে যাবেন, দেখেন তো দরজার বাইরে একটা সবুজ স্যান্ডেল আছে না? আমি দ্রুত উঠে দরজার বাইরে গিয়ে দাঁড়ালাম। একটা সবুজ রঙের স্যান্ডেল ওখানে। গতকাল যেটা দেখেছিলাম এই ফ্ল্যাটে ঢোকার সময়, আবার যখন বের হয়েছি তখন ছিল না। তার মানে এই স্যান্ডেলের মালিক এখানেই আছে। আমি ভেতরে গিয়ে মাথা ঝাঁকালাম। গুলজার আঙ্কেল বললেন, সালাম, ওই ঘটনার আগের দিন রাতে তোমার কাছে এই ফ্ল্যাটে কে এসেছিল? সালাম কিছু বলার আগেই রুমের ভেতর হুড়মুড় করে একটা শব্দ হলো। বিস্মিত হয়ে তাকিয়ে দেখি আমাদের গেটের দারোয়ান পিন্টু দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দরজার লক খোলার আগেই পুলিশ তাকে ধরে ফেলেছে। গুলজার আঙ্কেল বললেন, সালামের সাথে আমাদের দারোয়ানদের সম্পর্ক আছে, আমরা সবাই কম বেশি জানি, কিন্তু গত কয়েকদিন বোধ হয় পিন্টু সালামের সাথে একটু বেশি খাতির দিচ্ছিল। আমার অনুমান এর মধ্যে বেশ কয়েকবার পিন্টু এই বাসায় এসেছে। ঠিক কিনা সালাম? সালাম মাথা নিচু করে আছে। তাকে রাকিব ধমক দিল, ঠিক কিনা বল। জি স্যার, ঠিক। 2 সপ্তাহ ধইরা পিন্টু তাস খেলার জন্য কয়েক রাতে এই বাসায় আইছে। আমার রুমে বসে তাস খেলতাম আমরা। মিজান স্যার এসি চালিয়ে দরজা লাগিয়ে দিয়ে থাকতেন, তাই টের পেতেন না। কিন্তু স্যার, সে কখনো রাতে এই বাসায় থাকে নাই। ওই দিন রাতেও এসেছিল না? কখন ঢুকেছিল, কখন বের হয়েছে? ওই দিন সে একটু তাড়াতাড়ি আসছে, 8টার একটু পর। বেলি যাওয়ার পরেই চলে আসছিল, ছিল অনেক রাত পর্যন্ত, প্রায় 11টা। তাস খেলার সময় সে কি উঠে রুমের বাইরে গিয়েছিল? সালাম একটু চিন্তিত করে বলল, একবার আমি বাথরুমে গেছিলাম, এসে দেখি পিন্টু রুমে নাই। একটু পরে এসে বলল ডাইনিংয়ে গেছিল পানি খেতে। আমি তখন খুব রাগ করেছিলাম। স্যার তখনও ঘুমান নাই, দেখতে পাইলে সর্বনাশ হয়ে যেত। তুমি কাপে ভরে দুধ মিজান ভাইয়ের রুমে দিয়ে আসার আগের ঘটনা এটা, না? জি স্যার। এরপর আর গিয়েছিল? মনে হয় না। তুমি কি তারপর আর বাথরুম গিয়েছিলে? জি। পরে আরও একবার গেছি, আমার ডায়াবেটিক্স আছে। সে আরও একবার নিশ্চিতভাবে গিয়েছিল, তুমি দেখোনি। প্রথমবার পিন্টু ওষুধের গুঁড়া মেশাতে গিয়েছিল রান্নাঘরে রাখা দুধে, দ্বিতীয়বার গিয়েছিল ডায়েরির ছেঁড়া পাতা রেখে আসতে। রুমের সবাই দম বন্ধ করে শুনছে ঘটনা। আমি প্রথম একটা শ্বাস ফেলে বললাম, আঙ্কেল, আপনি পিন্টুকে সন্দেহ করলেন কেন? পিন্টুকে সন্দেহ করলাম গতকাল। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন গতকাল এই ফ্ল্যাটে ঢোকার আগে পিন্টু সবুজ স্যান্ডেলটা বাইরে ছিল। আচ্ছা সালাম, পিন্টু এসেছিল কেন গতকাল সকালে? সালাম বলল, টাকা ধার চাইতে স্যার। আমি বাইরে থেকে ভেতরে আসছিলাম, তখন সে হুট করে আমার সাথে ঢুকে যায়, বলল তার জরুরিভাবে কিছু টাকা দরকার। আমি ভয়ে তাড়াতাড়ি আমার রুমে নিয়ে গেছিলাম। আমি আগে বুঝেছিলাম
আসলে গতকাল পিন্টু এসেছিল ওই ডায়েরিটা আগের জায়গায় রেখে যেতে। রাকিব, তুমি আমাদের ভিডিওটা ভালো করে দেখো। ওই ভিডিওতে টেবিলের ওপর মাত্র একটা ডায়েরি রাখা, কিন্তু কাল আমরা এসে দুটো ডায়েরি দেখেছি। ঘটনা হচ্ছে সুইসাইড নোটের পাতা কোন ডায়েরি থেকে ছেঁড়া হয়েছে এটা পুলিশ বুঝতে পারে ভেবে ডায়েরিটা সরিয়ে ফেলেছিল পিন্টু। যখন সে দেখলো মামলার জটিল আকার নেয়নি, সবাই আত্মহত্যা মেনে চুপ হয়ে গেছে, তখন পিন্টু আবার ডায়েরিটা ফেরত দিতে এসেছিল। কারণ ভয় ছিল মিজান ভাইয়ের কোনো ছেলে মেয়ে চোখে পড়ে যেতে পারে ডায়েরি হারানোর ব্যাপারটা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বাসায় এত লোক থাকতে সে সবার চোখে ধুলা দিয়ে কীভাবে ডায়েরিটা রাখলো আর পরে বের হয়ে গেল। আমার বিশ্বাস সালাম ছাড়াও তাকে এ কাজে সহযোগিতা করেছে বেলি। বেলি আবার হাওমা করে উঠল, বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না। বেলি, আমরা খোঁজ খবর করেছি। তোমার স্বামীর নামে তুমি যা বলো সেটা ঠিক না। তোমার স্বামীর আসলে অনেক দিন ধরে কোনো খোঁজ নেই। পিন্টুর সাথে তোমার একটা সম্পর্ক হয়েছে কিছুদিন হলো। তাকে তুমি সম্ভবত নাকের ফুল বিক্রি করে টাকা দিয়েছো ব্যবসা করতে। গতকাল রাতেও তুমি পিন্টুর ভাড়া বাসাতে গিয়েছিলে। তবে আমার বিশ্বাস এই খুনের ব্যাপারে তোমাকে কিছু জানায়নি পিন্টু। মেরে চুপ করে গেল। আমি বললাম, কিন্তু গোলজার আঙ্কেল, পিন্টু কেন খুন করলো? কারণ তাকে টাকার লোভ দেখানো হয়েছে। কে দেখিয়েছে টাকার লোভ? গুলজার আঙ্কেল আবার তার স্পেশাল চোখ ঘুরিয়ে আনলেন ঘরের ভেতর দিয়ে। বললেন, সে এই রুমে আছে। পিন্টু, তুমি বলবে নাকি আমি বলবো? পিন্টু মাথা নিচু করে চুপ করে থাকলো। গোলজার আঙ্কেল বললেন, পিন্টুকে আইডেন্টিফাই করার পর হুকুমদাতাকে খুঁজে পেতে সময় লাগেনি। পিন্টুর ফোন ট্র্যাক করেই অনেক তথ্য জানা গেছে। অবশ্য এই খুনে কার লাভ হবে সবচেয়ে বেশি সেটা হিসাব করলেও বের করা যায়। গোলজার আঙ্কেল থামলেন। উত্তেজনায় আমার দম বন্ধ হবার জোগাড়। তাকে দেখি রুমের সবারই প্রায় একই অবস্থা। শুধু রাকিব দেখলাম শান্ত হয়ে আছে। সম্ভবত সেও জানে লোকটাকে। গোলজার আঙ্কেলের সাথে গত 2 দিন তদন্ত করেছে, জানতে অসুবিধা হয়নি। আমি থাকতে না পেরে বললাম, কার লাভ বেশি? যারা বাংলাদেশে থাকে, ছোট মেয়ে আর তার জামাই? রায়হান সাহেব চিৎকার করে উঠল, হোয়াট ননসেন্স, ফালতু কথা। গুলজার আঙ্কেল বললেন, রায়হান সাহেব, ইদানিং আপনার ব্যবসার অবস্থা ভালো যাচ্ছিল না। আপনি প্রায়ই ইরাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন, তাই না? মিজান ভাইয়ের সাথে গত 1 মাসে বেশ কয়েকবার দেখাও করেছেন। এজন্যই মিজান ভাইয়ের এই সোনালি লাইটারটা চিনতে পেরেছেন। মাত্র 1 মাস আগে কিনেছে মিজান ভাই। ইরার সঙ্গে এর মধ্যে তার বাবার দেখা হয়নি, তাই সে লাইটারটা চেনেনি। রায়হান সাহেব একটু মিইয়ে গেল, মিনমিন করে বলল, কিন্তু আমি খুন করিনি। গুলজার আঙ্কেল বললেন, জানি। এবার আমি বিস্মিত হলাম। কি বললেন আঙ্কেল? দেখেন, মিজান ভাইয়ের ব্যাংকের হিসাবটা চমকপ্রদ। ওনার একটা 1 কোটি টাকার ডিপিএস ম্যাচিউরড হয়েছে গত সপ্তাহে, যেটা নমিনি ছিল ওনার ছোট মেয়ে। কিন্তু ম্যাচিউরড হয়ে টাকাটা এখন মিজান ভাইয়ের সেভিংস অ্যাকাউন্টে চলে গেছে। ওই 1 কোটি টাকা নেওয়ার জন্য রায়হান চাপ দিয়েছিল মিজান ভাইকে, কিন্তু মিজান ভাই কোন কারণে দেননি? তার ওই সেভিংস অ্যাকাউন্টে প্রায় 2 কোটি টাকা আগে থেকেই ছিল। তাহলে এখন হয়েছে 3 কোটি। আবার একটা এফডিআর আছে 2 কোটি টাকার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই সেভিংস অ্যাকাউন্ট আর এফডিআর দুইটার নমিনি মাত্র একজন। মিজান ভাই মারা গেলে তারই পুরো 5 কোটি টাকা পাওয়ার কথা। মিজান ভাই বেঁচে থাকলে হয়তো পুরো টাকাটা সে পেত না। আমি উত্তেজিত হয়ে বললাম, কে সে? কে? গুলজার আঙ্কেল মিজান ভাইয়ের একমাত্র ছেলে ইউএস প্রবাসী নীরবের দিকে ঘুরলেন। নীরব, আপনিই তো ওই নমিনি, তাই না? 1 মাস আগে ঢাকা এসেছিলেন চুপি চুপি, আর তখনই পিন্টুকে মাথায় রেখে নিজের বাবাকে সরিয়ে দেওয়ার প্ল্যান ফাইনাল করেছেন। মিথ্যা কথা, একদম মিথ্যা। আপনার পাসপোর্ট দেখলেই বোঝা যাবে। আমি সত্যি বলছি। পিন্টুর সাথে আপনার অনেক কল রেকর্ডও আমাদের কাছে আছে। নীরব চুপ করে গেল। আসলে ঘুমের ওষুধ মেশানো খালি ঔষধের পাতায় টেবিলের ওপর দুধের কাপের পাশে রাখা, ডায়েরির পাতা ছিঁড়ে রাখা, সব কিছু নীরবের অনেক দিনের প্ল্যান। আমরা অনেক খোঁজ নিয়ে দেখেছি নীরব ড্রাগ এডিক্ট। আমেরিকাতে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। বোনদের সাথেও তার সম্পর্ক ভালো না। সে চাচ্ছিল সমস্ত টাকাটা একাই নিয়ে নিতে। পুরো ঘটনাকে আত্মহত্যার মতো চালিয়ে দিলে কেউ তেমন বিশ্বাস করতো না। নীরব আর পিন্টু অ্যারেস্ট হয়ে গেল। আমরা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। রুমের মধ্যে তখন একটা হৃদয় বিতারক দৃশ্য। নীরবের 2 বোন শব্দ করে কাঁদছে। বাবার এই ভয়ানক মৃত্যু, তারপর ভাইয়ের এই ভয়ানক কাণ্ড পারিবারিক অসম্মানও বয়ে এনেছে। মন ভার করে দরজা দিয়ে বের হওয়ার সময় গুলজার আঙ্কেল হঠাৎ পড়লেন, মেহেদি, আপনার স্ত্রী মিলি খুব চমৎকার কাজলি মাছ রান্না করে। আমার স্ত্রী খুব পছন্দ করে মিলির হাতে রান্না। কিছু মনে না করলে 1 বাটি মাছ কি পাঠানো যায়? অবশ্যই যায়। কিন্তু গুলজার আঙ্কেল, জানলেন কীভাবে আমাদের বাসায় কাজলি মাছ রান্না হয়েছে? জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, পরে ভাবলাম, আরে ধুর, এ লোক জাদু জানে। উনি এসব জানবেন, এটাই স্বাভাবিক ব্যাপার।
এটা আবার জিজ্ঞেস করার কি আছে?